ওয়েলকাম টু বেঙ্গল আওয়ার। হার্ট টক নিয়ে আমি চলে এসেছি, আপনাদের বন্ধু রানা সর্দার। আর আপনারা তো জানেন, হার্ট টক মানে আলোচনা ও বিতর্কের সেরা ঠিকানা। এবং দেশের কথা, মনের ব্যথা, পেটের টান, নেতার ভান সব কিছু পেয়ে যান একেবারে টাটকা। মাত্র কয়েক বছর আগে দিল্লির একটি বেসরকারি নার্সিংহোমের বেডে শুয়ে 19 বছরের ফুটফুটে মেয়েটা তার মায়ের হাত ধরে বারবার বলতে চেয়েছিল, मैं जीना चाहती हूँ मामी, मैं जीना चाहती हूँ, আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। কিন্তু না, মাত্র কয়েক ঘন্টা জীবনযুদ্ধে পরাস্ত হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল নির্ভয়া নামক মেয়েটি। আর তার মৃত্যুর সাথে সাথে আসমুদ্র হিমাচল কেঁপে উঠেছিল প্রতিবাদের ঢেউয়ে। কিন্তু তারপরেও একের পর এক নারী নির্যাতনের ঘটনা, একের পর এক অবাঞ্ছিত ঘটনা সারা দেশ জুড়ে। কি বলবেন আপনি, কি ভাবছেন আপনি? এই নিয়েই আজকের হার্ট টকের বিষয়, নারী নির্যাতন প্রতিরোধে ব্যর্থ দেশ। দেখা যাক আজকে বেঙ্গল আওয়ারের স্টুডিওতে যে তিনজন স্বনামধন্য অতিথি উপস্থিত আছেন, তারা এই বিষয়ে কি মতামত ব্যক্ত করেন। তবে হার্ট টকের আজকের দর্শক বা বন্ধুরা নিশ্চয়ই আশা করে আছেন একটা জোরদার বিতর্ক সবার। আমার ঠিক পাশেই আছেন শেখ ইরান। তিনি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ড্রয়িং টিচার এবং সংস্কৃতির অঙ্গনে দীর্ঘদিন তার পদচারণা। ইরানবাবু, হার্ট টকে আপনাকে স্বাগত। ওনার ঠিক পাশেই আছেন কলকাতা ইউনিভার্সিটির ছাত্রী ইন্দ্রাণী মণ্ডল। ইন্দ্রাণী, তোমাকেও স্বাগত জানাচ্ছি হার্ট টকে। একেবারে শেষে আছেন তাপস দাস। তিনি একটি উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক এবং অন্যতম সঙ্গীত শিল্পী। তাপসবাবু, আপনাকেও হার্ট টকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আমি ইরানবাবুর কাছে যাব। ইরানবাবু, আজকের টপিকটা শুনেছেন, ভীষণ সেন্সিটিভ টপিক, নারী নির্যাতন প্রতিরোধে ব্যর্থ দেশ। কি বলবেন আপনি? হ্যাঁ, অবশ্যই দেশ তো ব্যর্থই। আমি এই পক্ষেই বলবো আজকে যে নারী নির্যাতন প্রতিরোধে আমাদের দেশ ব্যর্থ। কারণ জ্বলন্ত উদাহরণগুলো আমাদের সামনে উঠে আসছে। দিল্লির অভয়াকাণ্ড থেকে শুরু করে তাপসী মালিক কাণ্ড, অনেক এই নিয়ে তোলপাড় হয়েছিল, অনেক নেতা মন্ত্রীদের গম্ভীরস্ত্র চলে এসেছিল, কিন্তু তারা কিন্তু কোনো বিচার পায়নি। আজকে এই মুহূর্তে উত্তরপ্রদেশের হাথরসের যে মেয়েটি, সেও কিন্তু সাংঘাতিকভাবে নির্যাতিত হয়েছে। অসংখ্য মেয়েরা প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি, রেডিও খুললে, টিভি খুললেই মেয়েরা নির্যাতিত হচ্ছে। এটা দেশে কোনো দায় নেই, সরকারের কোনো দায় নেই, রাজনীতিবিদদের দায় নেই। গা থেকে ঝেড়ে ফেললেই হবে, গাল ভরা বক্তব্য দিলেই হবে। তারা কিন্তু বারবার পাশ কাটিয়ে যাচ্ছে। এই যে দুর্বৃত্ত আইন, আমাদের দেশে যে দুর্বৃত্ত আইন তৈরি হয়েছে, সমাজের এক শ্রেণীর যুবকদের মধ্যে এই যে একটা পাশবিক ব্যাপার চলে এসছে, মেয়েদেরকে ভোগ্যপণ্য তারা ভাবছে। তারা যেন ভাবছে কোথায় একটা তাদের জন্যই যেন এই দেশটা চলছে, দুর্বৃত্তদের জন্য যেন কোথায় একটা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। তারা দামাল ছেলে, তারা একটা অন্যায় করছে, তাদের পক্ষে ফোন যাচ্ছে, ছেড়ে দিন আমার ছেলে। রাজনীতিবিদরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। এই জন্যই তারা এত বুকে সাহস তাদের তৈরি হচ্ছে। আর আমার সমাজে এই অপরাধগুলো বাড়ছে। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, টিভি খুললেই বা অন্যান্য যে অনলাইনে যে মাধ্যমগুলো, সেখানেও প্ররোচিত করা হচ্ছে যুব সমাজকে বিভিন্নভাবে নারীর প্রতি ভোগ্য পণ্য হিসেবে। এই সব ব্যাপারগুলোকে কিন্তু আটকাতেই পারে আমাদের দেশ মনে করলে। আজকে পাবজি আটকাতে পারে, কিন্তু এগুলোকে পাচ্ছে না কেন? সবসময় আমাদের ভোগের প্রতি একটা জন্য উৎসাহিত করে তোলা হচ্ছে আমাদের সমাজকে। আমাদের সমাজের যে সমস্ত একেবারে উঠতি বয়সের ছেলেরা, তারাই বেশিরভাগ এই ধরনের অপরাধে জড়িয়ে যায়। তাছাড়া আমাদের সমাজে আজও এই মুহূর্তে 2019 সালে দাঁড়িয়ে, যেখানে আমরা ইন্টারনেট এবং 4G থেকে 5G দিকে যেতে চলেছি দেশ, সেখানে দাঁড়িয়ে আজও পণ প্রথার বলি হচ্ছে হাজার হাজার মেয়েরা। হাজার হাজার মেয়েরা। রাষ্ট্র পারে না এটাকে একেবারে একটা আইন তৈরি করতে, যে পণ প্রথা বা এরকম কিছু ঘটলে একটা দণ্ডনীয় অপরাধ হবে? কিন্তু রাষ্ট্র কেন চুপচাপ থাকে? শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে চুপ থাকতে হচ্ছে, তারা চুপ থাকছে। তাই আমি আজকে বলবো, দেশের অবশ্যই দায় আছে। প্রতিরোধ করার ব্যাপারে যে ব্যর্থ হয়েছে দেশ, আমি আবারও জোর দিয়ে বলছি, হ্যাঁ, দেশ ব্যর্থ। তার মানে ইরানবাবু, আপনি প্রথম থেকে দেখছি আপনি ভীষণ এক্সাইটেড, এবং আজকের প্রসঙ্গে বলতে গিয়ে আপনি যেহেতু পক্ষে মত দিয়েছেন, একটা বিষয় আপনি বললেন যেটা দর্শক বন্ধুরাও শুনলেন, যে বর্তমানে যারা দেশের ধারক এবং বাহক, তাদের পরোক্ষ প্রশ্রয়ে কিন্তু অনেক ঘটনা ঘটে যাচ্ছে, রাইট? যাই হোক, এবার আমি চলে যাব ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী, তুমি একটা মেয়ে হিসাবে, বর্তমান প্রজন্মের একটা মেয়ে হিসাবে, তোমার মতামত আমাদের কাছে ভীষণ ভাইটাল, যেহেতু বর্তমান সময়ে একের পর এক অবাঞ্ছিত ঘটনা ঘটে যাচ্ছে। কি বলবে তুমি, যে আজকে বিষয়ের পক্ষে নাকি বিপক্ষে, এবং কেন? এত সুন্দর একটা টপিক
টপিক নিয়ে আলোচনা করতে পারছি, হয়তো আমি নিজেকে প্রাউড ফিল করছি। আর এই কথার যদি আমরা বলি যে নারী নির্যাতনে এই সমাজ নয়, এই রাজনীতির যে সমাজ, এই সমাজ কি আজকে ব্যর্থ কি না, এটা বলা খুব ডিফিকাল্ট। কারণ এই রাজনীতির যদি সাথে আমরা চলি, তাহলে কোন সরকারকে দোষ দিয়ে আমি কাকে দোষ দিয়ে কাকে আমি পক্ষে রাখবো, কাকে বিপক্ষে রাখবো, সুতরাং বলা খুব খুব জটিল হয়ে দাঁড়াবে। তাই ওই কথা অনুসরণ করে একটাই কথা বলা যায় যে বিপক্ষে যদি আমি সরকারকেই শুধুমাত্র দোষ দিই, তাহলে একজন মহিলা হিসাবে চরম অন্যায় করা হবে। কারণ প্রধান যে পয়েন্ট আজকে শুধু নাই, আমার পাশের মহাশয় উনি বললেন যে দ্রৌপদীর কথা, তো আমাদের বলতে হবে যে এই পুরুষতান্ত্রিক সমাজে সেই রামায়ণ মহাভারত থেকে কিন্তু শুরু হয়েছে নারী নির্যাতন কথাতে। এবার ওই নারী নির্যাতনে তখন দ্রৌপদীর ওই নারী নির্যাতনে যেমন দুঃশাসন ছিল, তেমন কিন্তু কৃষ্ণের মতন একজন মানুষও ছিল যে দ্রৌপদীর হাতে কাপড় তুলে দিয়েছিল যে এই নাও তুমি কাপড় পরো। হ্যাঁ, কিন্তু আজকে সমাজে এসে দাঁড়িয়ে আমাদের সরকারকে শুধু দোষ দিলে হবে না। আজকে কিন্তু কৃষ্ণরূপ কোনো পুরুষ এসে কিন্তু এটা আমাদেরকে বলছে না যে এই নাও তোমার কাপড় পরো। হ্যাঁ, সেই একই কথা ওই রাজা তোমার কাপড় কোথায় এর মতন যে আজকে সমাজে নারীদেরও সেই একই হয়ে যাচ্ছে। সবাই নারীকে, একটা বাচ্চা মেয়েকে যদি কেউ লালসার চোখে দেখে, কোনো মানুষ একটা 3 বছরের মেয়ে আজকে দাঁড়িয়ে নির্যাতিত হচ্ছে, সে তাকে যদি আমরা বলি যে আজকে আমাদের রাজনৈতিক পরিকাঠামো দায়ী, তাহলে চরম অন্যায় করা হবে। কেননা আজকে যদি আমার দ্রৌপদীর ওই সেখান থেকে শুরু করা হয়, তাহলে তখন কোথায় ছিল রাজনীতি, কোথায় ছিল দল, কোথায় ছিল মোদি, মমতা, জয়ললিতা, এরা সব কোথায় ছিল? তখন তো কেউ কাউকে বলে দিইনি যে আজকে এই রাজনৈতিক দলের জন্য তোমাদের এই হচ্ছে। আর সবাই আমরা পুরুষরা, নারীরা সবাই একই সাথে নিজেদেরকে ভোট দিয়ে একটা সরকার গঠন করি, আমরা সবাই যাতে নিজেদের ভালো করতে পারি, একে একে মিলে 10-এ যেন সবাই একটা সুন্দর রাজ্য গঠন করতে পারি। না ইন্দ্রাণী, তোমাকে একটুখানি থামাচ্ছি, একটুখানি ডিস্টার্ব করছি। তুমি দ্রৌপদীর প্রসঙ্গ তুললে বা ইরানবাবু তুলেছিলেন। আমার একটা কথা বলার, বর্তমানে কিন্তু তপবনে সীতা হয়ে বসে থাকার যুগ নেই। এখন রান্নাঘর থেকে যুদ্ধ বিমানও মহিলারা চালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে না যে এই যে মহিলারা নির্যাতনের শিকার হচ্ছে, আমাদের প্রশাসন বা সরকার সেখানে কাদামাকা সন্দেশ হয়ে একেবারে প্রচ্ছন্ন মদত দিচ্ছে? মদক দেওয়াটা ভীষণ রকমের একটা বাজে কথা। কেননা যদি মদক দিত, আজকে যে আমার পাশে ইমরান বাবু বললেন যে দিল্লিতে যে নির্ভয়ার কাণ্ডটা হয়েছে, তো সেই কাণ্ডটাই কোনো সরকার এসে তো তখন বলে দিইনি যে তুই যে নিজের বাগদত্তাকে নিয়ে রাত্রেবেলা যাচ্ছে, তাকে নিশ্চয়ই কেউ বলে দিইনি কোনো সরকার যে তুমি তোমার বাগদত্তাকে নিয়ে এরকম অসহনীয় ব্যাপার কেউ দেখতে পারো। এখানে রাজনৈতিক সরকার একদমই দায়ী নয়। হ্যাঁ, এটা হতে পারে যে দেশের আইন কানুন যদি কঠিন থেকে আরো কঠিনতর হয়, তাহলে হয়তো সবাই কোনো এই পুরুষতান্ত্রিক সমাজে কোনো পুরুষরা ভুল কাজ করার আগে হয়তো ভাববে। কিন্তু আমাদের দেশ শান্তির দেশ, ভারতবর্ষ মায়ের দেশ, এইটাই হয়তো আজকের এই পুরুষ কেন্দ্রিক সমাজ, এই নৃশংস সমাজ হয়তো ভুলে যাচ্ছে। তাই কি করছে, আমাদের সমাজে কিন্তু সবাইকে সংশোধনাগার করা হয়েছে। হ্যাঁ, সংশোধনাগারে পাঠিয়ে কিন্তু সংশোধন করার চেষ্টা করছে। কিন্তু পুরুষরা, নৃশংস পুরুষরা, যারা পশু, যারা পাশবিক, তাদের কিন্তু সংশোধন নেই। আর এই সংশোধন কোনো রাজনৈতিক দল কিন্তু তার মানসিকতাকে চেঞ্জ করতে পারবে না, কোনো রাজনৈতিক পরিকাঠামো, কোনো রাজনৈতিক সরকার। কেননা আমরা বহু যুগ, আমাদের মায়ের আগের দিদিমাদের যুগ থেকে কিন্তু দেখে আসছি যে এই নির্যাতন চলছে। তাহলে কি তখনকার সরকারও ব্যর্থ ছিল? মহাভারতের যুগেও কি সরকার ছিল? তখনও কি ব্যর্থ ছিল? নয়। মেন কথা হচ্ছে মানসিকতা, এই পাশবিক মানসিকতা, এই নৃশংস পাশবিক মানসিকতা পুরুষদের যতদিন না মন থেকে যাবে, যতদিন না একটা পুরুষ তার নারীকে একটা মায়ের রূপে, একটা বোনের রূপে দেখতে পাবে, ততদিন এই সরকারের, এই সমাজের উন্নতি সম্ভব না। আর এরকম নারী নির্যাতন চলতে থাকবে। অনেক ধন্যবাদ ইন্দ্রাণী, তোমার প্রাথমিক বক্তব্য শুনে নিলাম, তুমি বিষয়ের বিপক্ষে। তবে একটা কথা তুমি বারবার মেনশন করছিলে, রাজনৈতিক ব্যক্তিত্ব।
আমাদের আজকের টপিকের পরিপ্রেক্ষিতে কিন্তু দেশ মানে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সেখানে আইন, প্রশাসন এবং সমাজের যারা টপার বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে সমাজটাকে, দেশটাকে, তাদের সবাইকে নিয়ে দেশ। এ নিয়ে আবারও আসবো তোমার কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে। তার আগে আমি তাপসবাবুর কাছে যাব। তাপসবাবু আজকের বিষয়ের পক্ষে বলেছেন ইরানবাবু এবং বিপক্ষে মত দিয়েছে ইন্দ্রাণী। আপনি কি বলবেন, নারী নির্যাতন প্রতিরোধে ব্যর্থ দেশ, আপনি পক্ষে না বিপক্ষে, নাকি সব কিছু মিলেই মিশিয়ে বলবেন? আজকের যে বিষয় সেটা হলো নারী নির্যাতন প্রতিরোধে ব্যর্থ দেশ। এটা খুব একটা কঠিন এবং জটিল বিষয়। নারী নির্যাতন কেন আজকে এই জায়গাতে পৌঁছেছে, ওরা দুজন যে বললেন আমি শুনছিলাম, অনেকগুলো কথাই আমার বেশ ভালো লাগছিল। এখন এইটা কি কারণ, এর পেছনে ভাবতে গেলে প্রথম যদি আমরা বলি প্রশাসন, তো প্রশাসন কিন্তু তার স্টেপস কোনো জায়গাতেই ঠিকঠাক নিচ্ছে না। যদি কোনো ক্ষেত্রে নির্যাতিতা কোনো প্রভাবশালী হন, সেক্ষেত্রে প্রশাসনের যে স্টেপস রয়েছে, সাধারণ মানুষের ক্ষেত্রে প্রশাসনের সেই স্টেপস নেই। এই দিক দিয়ে আমরা কিন্তু দেশ বা রাজ্যের প্রশাসনকে দায়ী একদম। তাপসবাবুর কথা আমরা শুনে নিলাম, তার প্রাথমিক বক্তব্য। তাপসবাবু একটা কথা বলছিলেন যে রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ থাকলে তার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়া হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সেগুলো হয় না। সেই জায়গা থেকে কিন্তু আমি ইন্দ্রাণীকে প্রশ্নটা করেছিলাম। ইন্দ্রাণী আপত্তি করেছিল আমার প্রশ্নে যে প্রশাসন, সরকার কি কাদামাকা সন্দেশ হয়ে প্রচ্ছন্ন মদত দিচ্ছে। আমার প্রশ্নটা কিন্তু সেখান থেকেই ছিল ইন্দ্রাণী। এনিওয়ে, এবার তিনজনের কাছে আমি আসবো একটা করে প্রশ্ন নিয়ে। প্রাথমিকভাবে যে বক্তব্য রেখেছেন বন্ধুরা, আপনারাও দেখেছেন যে ইরানবাবু পক্ষে, ইন্দ্রাণী বিপক্ষে, এবং তাপসবাবু একটু পক্ষেও বলেছেন, আবার বিপক্ষেও কিছুটা টাচ দিয়ে গেছেন। আমি প্রথমেই প্রশ্ন যাব ইরানবাবুর কাছে। ইরানবাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি যেহেতু বিষয়ের পক্ষে মত দিয়েছেন, এই ব্যর্থতা তো শুধু আজকের নয়, তখনকার দিনে হয়তো রান্নাঘরের লঙ্কার কৌটোতে মিডিয়ার ক্যামেরা পৌঁছাতো না বলে আমরা কিছু জানতে পারতাম না, এখন পৌঁছায় বলেই কি এত গেল রব, এতটা কম্পন? যে আগে এইসব খবর পৌঁছতো না, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যে অ্যাডভান্স টেকনোলজিকে অস্বীকার করতে পারি না। আমরা তো রেডিওর যুগে এখনো পড়ে নেই, সাদা কালো টিভির যুগেও নেই, একেবারে অনলাইনের যুগে চলে এসেছি। তো আজকে আপনি যেভাবে বলছেন যে তাহলে তো একটা সময় ছিল যে আমরা নাকি বাদক ছিলাম, বাদক থেকে আবার আমরা আস্তে আস্তে মানুষ হচ্ছে, আমরা তো সেই যুগে ফিরে যেতে পারবো না। কিন্তু আজকের এই যে এই মুহূর্তের যে টেকনোলজি, তাকে তো আমার স্বীকার করে নিতে হবে এবং তার মাধ্যমে আমরা দ্রুত খবরগুলো পাচ্ছি, এটা অবশ্যই ঠিক। তার মানে এই নয় যে সেই যুগেও হতো না, অবশ্যই সেই যুগেও হতো। তাহলে আপনি যদি বলেন সেই যুগেই হতো, তাহলে আজকে এই দেশের কেন দোষ, মানে কেন দেশ দায়ী থাকবে যদি সেই যুগেও হতো? না, দেশ অবশ্যই দায়ী থাকবে। এই কারণে আমি আবারও বলবো, দেশ এই জন্যই দায়ী থাকবে। দেশ ইচ্ছা করলেই এটাকে আটকাতে পারে, কিন্তু আটকাতে পারছে না একটাই কারণে, তাদের সদিচ্ছা অভাব। দেখুন, যদি সদিচ্ছার অভাব আমি দেশের বলি, একটা মানুষ যখন একটা ট্রাক ড্রাইভার বা একটা ভীষণ নিম্নবিত্ত একজন পুরুষ মানুষ একটা উচ্চবিত্ত মহিলাকে, একটা ডক্টরকে, যখন সেই আমরা ওই ঘটনাটা দেখার পরে যে একজন ডক্টরকে মেরে রেপ করে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনাটাকে যদি আমরা দেখতে যাই, তাহলে এই নিম্নবিত্ত পুরুষ আর এই উচ্চবিত্ত মহিলার কিন্তু কোনো ফারাক থাকছে না। আর ওই ওই মানুষটাও যেমন দেশের একজন নাগরিক, এই মানুষটাও কিন্তু একজন দেশের নাগরিক। এই দুটো দেশের নাগরিক মিলেমিশে যদি একটা দেশের ধ্বংস করে, তাহলে এটা দেশের নয়। তাহলে অবশ্যই আপনার কথা আমি উত্তর দেবো, রবীন্দ্রনাথের কথাতেই বলি, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমাদের দেশের তো তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ সবই আছে, সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ, এবং আইন আদালত থেকে শুরু করে সেখানে এতটাই শিথিলতা তৈরি হচ্ছে যে ওই যে দুর্বৃত্ত যে অত্যাচারটা করছে, সে কোথায় যেন একটা ভাবছে, তার ভাবনার মধ্যে আসছে যে আমার কোনো শাস্তি হবে না, আমি যাই করি না কেন আমার শাস্তিটা সেটা হবে। আপনার কথাতেই আমি আসছি, হায়দ্রাবাদের এই যে ডাক্তার মহিলাকে নৃশংসভাবে হত্যা করা হলো, সেই মহিলার এই যে দেশের মানুষ, এই তো হায়দ্রাবাদের পুলিশ পুরো এনকাউন্টারে মেরে দিলেন। তো এতেও যদি একটা পুরুষ মানুষের, মানে সমাজের এইসব নৃশংস পুরুষ মানুষের যদি জ্ঞান না ফেরে, তাহলে আমার মতে এই দেশের সচেতনতা, দেশের জ্ঞান, দেশের পুরুষ মানুষ বা দেশের আইন শৃঙ্খলা করে কোনোদিনও এটা মেটাবার। তবে এই যে এনকাউন্টারে মারা ব্যাপারটা তো আমি কিন্তু সমর্থন করছি না, কারণ বিচারের আগে যদি বারবার বলছেন দেশের অন্য স্টেপ নিতে হবে, সরকারের এই করতে হবে, তাহলে আপনার মতে
না, কি আমি তো চেঞ্জ করতে হবে এখানে তো অন্য প্রশ্ন এসে যেতে পারে যে আমি সঠিকভাবে তারা অপরাধী কিনা আমি না জেনে আগে তাদেরকে আমি গুলি করে দিলাম। হ্যাঁ, অপরাধী জানার পরেই কিন্তু গুলি করা হয়েছে। না, এটা কিন্তু নিশ্চিত নয় যে তারা অপরাধী ছিল কিনা। হ্যাঁ, নিশ্চিত এরকম একদম প্রশ্ন আসছে যে তার সাক্ষী লোপাট তাহলে করার আপনি জন্য। বলুন আপনার মধ্যে দেশকে কি করে চেঞ্জ করে একজন নির্যাতিতা নারীর শাস্তি আপনি একজন দোষীকে দিতে পারবেন? ইন্দ্রাণী, বিষয়টা যেহেতু অনেক জটিল, দুজনের কাছে আবারও আসবো নিশ্চয়ই। একটা ব্যাপার কিন্তু এসছে, ইন্দ্রাণী উল্লেখ করেছে এনকাউন্টার। সেক্ষেত্রে অনেকের আপত্তি থাকতে পারে যে ক্ষেত্রে এনকাউন্টারটা কেন? বিচার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ বিচার ব্যবস্থা আছে, এই জায়গায় প্রশ্নটা দাঁড়িয়েছে যে বিচার ব্যবস্থাটা এমন জায়গায় যাক, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হোক এবং চরম একটা শাস্তি দেওয়া হোক, সেটা কিন্তু রেয়ার দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে কি দেশের যে সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ বিচার ব্যবস্থা, সেখানে কি একটু ঢিলেমি দেখা যাচ্ছে না? যদি সঞ্চালক মহাশয়ের এই কথাটা ধরে আমি এগোই যে বিচার ব্যবস্থার ঢিলেমির জন্যই আজকে হয়তো এই নারীদের নির্যাতন হচ্ছে, কিন্তু আমাদের এই 133 কোটি দেশের নাগরিক, এত বিপুল সংখ্যায় জনসংখ্যা, তার মধ্যে নারী কিন্তু প্রায় 75 কোটি। তাহলে এই প্রত্যেকটা নারীর যদি এই পার্টিকুলার বিচার ব্যবস্থা দেওয়ার আমরা কথা বলি, তাহলে কিন্তু প্রত্যেকটা কোণে এই বিচার ব্যবস্থা যাবে না। আমাদের একটা দেশের মধ্যে এতগুলো রাজ্য, এতগুলো শাসন ব্যবস্থা, কার বিচার ব্যবস্থা? এখানে সবাই প্রধান। রাজ্যের যে মন্ত্রী সে বলছে আমি প্রধান, যে কেন্দ্রের যে মন্ত্রী সে বলছে আমি প্রধান। প্রত্যেকটা মিলেমিশে আদতে কিন্তু অ্যাকচুয়ালি কিছু হচ্ছে না। হচ্ছে কার না, একটা নারী পুরোটাই নির্যাতিত হচ্ছে। আমি একটু বলি, হ্যাঁ, আপনার বলুন। কথা রেস ধরেই বলি, যে আপনি বলছেন বিচার ব্যবস্থাকে এরকম আনাচে কানাচে পৌঁছে দেওয়াটা মুশকিল। আপনার কথা যেটা আমি বুঝলাম, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্ট যারা নির্বাচিত হয়ে সরকারে গেছে, তো দেশে একটা নারী নির্যাতন হচ্ছে, তার দায় সরকার নেবে না? তাহলে আপনার যদি এই কথাটা আমি বলি যে দায়ী সরকার নেবে, সবই দায়ী যদি সরকার নেয়, তাহলে সরকারের আগে আমাদের 1947 সালের আগে কথা যদি আমরা ওই ইতিহাস ঘাটি, 100 তাহলে বার। কিন্তু কোনো সরকার ছিল না। 100 বার। কোনো সেই বাচ্চা যদি চুরি করে দায় বাবা মায়ের। কারণ তাহলে আপনি আমার এই কথাটা তাকে বুঝতেছি। সে যে চোর তৈরি হয়েছে, সেটা বাবা মায়ের ব্যর্থতা। তাহলে আমাকে একটা কথা বলুন, 1947 সালের স্বাধীন ব্যবস্থায় যে অগণিত বিদেশের মানুষজন এসে আমাদের ভারতবর্ষে ভিড় করেছে, বাংলাদেশ থেকে বহু মানুষ আমাদের এই দেশের পরিযায়ী মানুষজন এসে এই দেশে উঠেছে, কটা মানুষের আপনি খোঁজ রাখেন বা কটা নারীর আপনি আজকে খোঁজ রেখেছেন যে এই পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে যে এই নারীটাকে আপনি ওই 1947 সালে সরকার গঠন হওয়ার আগে সে ছিল সেফ? এই কথাটা আপনি আমাকে বলুন তাহলে। না, বিষয়টা তো ছিল, তখনও ছিল, আজও আছে। তাহলে তখন কাকে দায় দেবেন? এখন যদি আপনি সরকারকেই দায় দেন, তাহলে আমি কাউকে কাকে দায় দায় দেবেন? দিচ্ছি না, কিন্তু আজকে যখন এই ব্যবস্থা এসছে, তখন তো এই ব্যবস্থা ছিল না। দেখুন, আজকে যে গণতান্ত্রিক দেশের যে ব্যবস্থা এসছে, আজকে আমাদের দেশে এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাদের আইনি ব্যবস্থা হয়েছে, আইন রচনা হয়েছে, সংবিধান প্রণয়ন আচ্ছা, হয়েছে। তাহলে আমাকে তো একটা সেই কথা বলুন, অনুযায়ী যে শুধুমাত্র ব্যবস্থাগুলো, আমাদের ভারতবর্ষে যদি বলেন যে আইনের আমরা কিন্তু সব থেকে নিম্নবিত্ত যে দেশ ধরি, যে আর্থিক কাঠামোর দিক থেকে ভীষণ কমজোরি, বাংলাদেশের যদি দিকে আমি তাকাই, সেখানে কিন্তু আইন ব্যবস্থা প্রচুর। বাংলাদেশ, পাকিস্তান, এমনকি আমি যদি আমেরিকা, ইংল্যান্ড এইগুলো ধরি। ইন্দ্রাণী, তোমার কথা সূত্র ধরেই বলি, তুমি তো একটু অন্য দিকেই যাচ্ছ। বিদেশের কথা তুললে যখন, বিদেশে কিন্তু কঠোর আইন আছে এবং অনেক দেশ আমরা জানি, পশ্চিমা দেশ আছে, তারা অনেক ছোটোখাটো অন্যায় কঠোর শাস্তি দিয়ে থাকে। এই নিয়ে আমি যাব না সেই প্রসঙ্গে। আমার একটা জিজ্ঞাসা তোমার কথা প্রসঙ্গ ধরে, তুমি যে দেশের আনাচে কানাচের বিভিন্ন অপ্রীতিকর ঘটনার কথা বলছিলে এবং তার জন্য সরকার সবসময় দৃষ্টি রাখতে পারে না, বলছি তোমার সাথে একমত নয়, তাপসবাবু একমত নয়। আমার প্রশ্ন, যখন রাজনৈতিক ছত্রছায়ায় কেউ থাকছেন, তিনি অন্যায় করলে তাকে সঙ্গে সঙ্গে সাপোর্ট দেওয়ার জন্য প্রশাসন তৎপর হয়ে উঠছে, বা কোনো মহিলা তিনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তার প্রতি ছোট্টখাট্ট নির্যাতন হলেও সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছেন প্রশাসন, তাহলে আগামী দিন কি আসছে বা এখন থেকে কি শুরু হয়েছে যে রাজনৈতিক ছত্রছায়া না থাকলে আমি বা আপনি কেউ নিরাপদ নই? আমি একটু বলে প্লিজ আমি একটু বলে। হ্যাঁ, তো সঞ্চালক যে কথা বললেন যে আমাদের কি রাজনৈতিক ছত্রছায়া যেতে হবে বাঁচতে গেলে, তাহলে আসলে কথাটা যদি আমরা একটু ব্যঙ্গার্থে নিই, তাহলে কথাটা খুব সত্যি।
আচ্ছা দাঁড়ান, আপনার কথাটা কথা খুব সত্যি এই শুনতেই কারণে বলি। এক সেকেন্ড আমাকে শেষ করতে দিন। আপনি যে আমাকে শেষ আমাদের করতে- কথাটা Let বললেন me finish, please. তো আমাকে আচ্ছা তাপসবাবুকে একটু বলবেন। হ্যাঁ প্লিজ হ্যাঁ, বলুন। তো সেক্ষেত্রে একজন রাজনৈতিক ওই যে কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছিল আমাদের যে সাংসদ যাদবপুরের সাংসদ নাম কি ওই যে মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী আমাদের অভিনেত্রী, ওনার সাথে সামান্য একটা ঘটনা ঘটেছিল, অবশ্যই সেটা নিন্দনীয়, আমি সামান্য বলছি না, সত্যিই ঘটনা নিন্দনীয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে অ্যাকশন নিয়েছিল। কিন্তু আজকে এই আমাদের গ্রামেই যদি একটা ঘটনা ঘটে, ছোট্ট একটা প্রত্যন্ত গ্রামে, বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে এরকম একটা ঘটনা ঘটে, একটা দলিত পরিবারের মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে, বা সাধারণ মানুষের সাথে, সাধারণ একটি মেয়ের সাথে ঘটে, প্রতি মুহূর্তে কিন্তু সেই সব ক্ষেত্রগুলোতে কিন্তু প্রশাসন ঠিকঠাক ব্যবস্থা নিচ্ছে না। যদি সে আর অপরাধী যদি মানে এখানে অ্যাকচুয়ালি পক্ষপাত দোষে দুষ্ট, আপনি যেটা বলতে চাইছেন যে পক্ষপাত দোষে দুষ্ট সিস্টেমটাই করাপ্টেড, হ্যাঁ, যার ফলে সেটা আপনারা নয়। পাচ্ছেন। টোটাল সিস্টেম আমাদের টপ টু বটম আজকে আমি করাপ্টেড। যদি এই বিষয়কে ধরে নিয়ে এগোই যে নারী নির্যাতন, মিমি চক্রবর্তী কিন্তু একজন নারী, এই দেশের একজন স্বাধীন নাগরিক। তাহলে আমরা যদি তার স্বাধীনতায় বা তার যদি কোনো বিপদে প্রশাসন যখন এগিয়ে যাচ্ছে, 100 বার তখন এগোবেই তো। কিন্তু আমরা বলছি না এগোবেই তো। একবারও যে না একটা নারীর সামনে একটা প্রশাসন এগিয়ে যাচ্ছে, এটাও কিন্তু তো প্রশাসনের একটা নারী positive হিসেবে মিমি দিক। চক্রবর্তী আর আপনার পার্থক্য কোথায়? হ্যাঁ, তো আমি কি মিমি বলছি চক্রবর্তী একজন নারী, আপনি একজন নারী। সরকার কিন্তু যদি আপনার step নেয়, আপনার ওড়না ধরে আজকে যদি কেউ বাজারের সামনে টানে, তাহলে পুলিশ কি অ্যাকশন নেবে? আপনি আমাকে শিওর মিমি চক্রবর্তী যে বিচারটা পায়, আমি 100 বার তাবড়ুর কথাতে একমত হচ্ছি। তাহলে কেন ইন্দ্রাণী দেবী আপনি সেই বিচারটা পাবেন না আর কি? এই পক্ষপাত দুষ্ট কেন থাকবে? আমরা সংবিধানে কি বলছি? না, সংবিধানের সার্বভৌমত্বের কথা বলছি, মেন সমান অধিকারের সমস্যা কথা কিন্তু বলছি। একটাই আমি কথা বলবো, এই নৃশংস পুরুষতান্ত্রিক সমাজ। আজকে মিমি চক্রবর্তীর নামক যে মহিলাটি, তার কিন্তু পাওয়ার আছে। আজকে আমার মতো এই যে পাওয়ার কথাটা ইউজ করলেন, ওটাই বললাম যে হ্যাঁ। আজকে সাধারণ মানুষের কিন্তু সেই পাওয়ারটা নেই। প্রত্যেকটা এই পুরুষতান্ত্রিক সমাজই যারা আজকে তাহলে এটা আপনি করছে, কি বিচার পাবেন এটা নির্ভর করছে আপনার বিচার কতটা পাওয়ার পাওয়ার আছে তার উপর। না, বিচার এটা কিন্তু পাওয়ার আপনি কিন্তু নিজেই বলছেন। important এবং কোনো নয়। ছাতার তলায় আমি আছি কিনা, কোনো ছাতার তলায় না, 100 আমাদের 100 ছাতার তলায় নয়, অ্যাকচুয়ালি কি পুরুষতান্ত্রিক সমাজ যার হাতে পাওয়ার, আজকে মিমি চক্রবর্তী নামক মহিলাটির কিন্তু সেই স্বাধীনতাটা দিচ্ছে বলেই কিন্তু উনি পারছেন। আর আমাদের মতো সাধারণ নারীদের কাছে কিন্তু সেই স্বাধীনতা ইন্দ্রাণী আমার একটু বলার আছে, তুমি পাওয়ার কথাটা উল্লেখ করছো কেন? গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি নাগরিকের অধিকার তার সুরক্ষা, রাইট? হ্যাঁ। সেই জায়গা দাঁড়িয়ে মিমি চক্রবর্তীর কথাটা এসছে রাজনৈতিক ছত্রছায়া থেকে, তুমি তাদের পাওয়ারটা উল্লেখ করলে কেন? পাওয়ার তোমারও আছে, তারও আছে। আমার প্রশ্নটা তাহলে কি রাজনৈতিক ছত্রছায়া থাকলে তুমি নিরাপদে থাকতে পারবে? তোমার বিরুদ্ধে কোনো তোমার উপরে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে একসাথে তাড়াতাড়ি নেওয়া হবে? না না, রাজনৈতিক ছত্রছায়া থাকলে ছত্রছায়া নিরাপদে থাকবে এরকম কিছু ব্যাপার নয়। রাজনৈতিক ছত্রছায়া থাকলে তুমি যদি অপরাধী হও তাহলে নিরাপদে থাকবে অবশ্যই, কিন্তু যদি ভিকটিম হও তাহলে তার কোনো সিওরিটি নেই যে তুমি ভিকটিম হবে না কখনো। ভিকটিম তুমি হতেই পারো, কিন্তু অ্যাকশনটা রাজনৈতিক ছত্রছায়া থাকলে তাড়াতাড়ি হবে, সাধারণ মানুষের ক্ষেত্রে হবে না। বিষয় that's it। একদমই নয় কিন্তু ব্যাপারটা। আমরা যতটা প্রত্যেকটা জিনিস আমরা উজ্জ্বল জিনিসকে এমন- কিন্তু উজ্জ্বল করেই দেখি। আর এমনও আর উদাহরণ যেগুলো- আছে, এমনও উদাহরণ আছে রাজনৈতিক ছত্রছায়া থাকার কারণে সে অপরাধ করার পরেও তার বিরুদ্ধে কোনো মেয়ে অত্যাচারিত হয়ে থানায় গিয়ে এফআইআর করতে গেছে, তার এফআইআর নেওয়া হয় না। তার মানে কি এখানে রাজনীতি একটা কিন্তু সাংঘাতিক ভাবে অনুঘটকের না, কাজ আপনি করছে কি প্রভাবে। বলতে চাইছেন? রাজনীতি মানে কি এইটাই কি মেন কথা বলছেন যে আপনি দেশ বা দেশের আইন? আর রাজনীতি যারা করে এটাই এরাই কি তো দেশ? দেশের এটাই একটা দেশের অংশ। আইন? এরা দেশের একটা অংশ, এই না, জন্যই আমি আপনি রাজনীতি করা আপনি বলছি। বলছেন যে এইটা যদি আপনার আইন হয়, এইটাই করেই কি দেশ সম্ভব, মানে নারী নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব? এটাই না, কি না, কোনো এখানে আমি একটা solution? কথা বলি, এটা না, কি কোনো এটা solution? একমাত্র সলিউশন এটা একমাত্র solution সত্যি এটা কখনোই না। একমাত্র সলিউশন নয়, কিন্তু যে একমাত্র প্রশাসন এটাকে আটকাতে দেবে, এটা সম্ভব আমার নয়। এটাই বক্তব্য যে একমাত্র যদি বলেন প্রশাসন, তাহলে কিন্তু না, একদমই ব্যাপারগুলো ব্যাপারটাকে একটু আটকে জড়িয়ে রাখা আছে, যাবে না। যেমন আমাদের সমাজ জড়িত, যেমন এক একটা বিন্দু বিন্দুতে কিন্তু সিন্ধু হয়, এই কথাটা জানেন তো? বিন্দু বিন্দুতে জানি, যদি সিন্ধু জানি। হয়, এক একটা ভোটেই কিন্তু এক একটা দল, এক একটা সরকার কিন্তু আসে। আচ্ছা, এবার যদি সেই ভোটে সেই সরকার যদি আমি আপনি মিলে গঠন করতে পারি, কিন্তু সেই আমি আপনি মিলে যদি সমানভাবে ব্যাপারটাকে আমাদের দেশটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে চায়, তাহলে কিন্তু শুধুমাত্র তিনি অর্থাৎ সেই তাহলে আমি আপনি দেশ চালাই। ইন্দ্রাণী আমার একটু বলার আছে, তুমি পাওয়ার কথাটা উল্লেখ করছো কেন? গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি নাগরিকের অধিকার তার সুরক্ষা, রাইট?
সেই জায়গায় দাঁড়িয়ে মিমি চক্রবর্তীর কথাটা এসছে রাজনৈতিক ছত্রছায়া থেকে, তুমি তার পাওয়ারটা উল্লেখ করলে কেন? পাওয়ার তোমারও আছে, তারও আছে। আমার প্রশ্নটা তাহলে কি রাজনৈতিক ছত্রছায়া থাকলে তুমি নিরাপদে থাকতে পারবে? তোমার বিরুদ্ধে কোনো তোমার উপরে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে অ্যাকশনটা তাড়াতাড়ি নেওয়া হবে? 1963 সালে গায়ত্রী চক্রবর্তী নামক একজন ফেমিনিস্ট ছিলেন। উনি বলেছিলেন যে ক্যান দ্য সাবার্টান স্পিক, মানে সত্যি কি তারা কথা বলতে পারে, নাকি এই পুরুষারিত সমাজে এসে সবাই ওই ঘোমটার আড়ালে নিজেদেরকে আবদ্ধ রেখেছে, নিজেদের সমাজটাকে ওই বদ্ধ গণ্ডির মধ্যে আবদ্ধ রেখেছে। 1929 সালে যখন মহিলারা ভারতবর্ষের স্বাধীনতায় ভোটাধিকারের অধিকার পেল, তখন নারীরা কিন্তু নিজেদেরকে একটা জগৎ খুঁজে পেল যে না, আমাদের নিজেদেরও অধিকার আছে। তো সেই কথা সূত্র ধরেই আজকে দাঁড়িয়ে যদি প্রত্যেকটা মহিলা যে নিজেদের সেফটির জন্য রাস্তায় বেরোতে গেলে যদি আমাকে নিজেদের আত্মসম্মানে বাঁধে একটা নিজেদেরকে ওড়না নিয়ে যাওয়া, না ওই পুরুষ লালাসিত চোখে আমাদেরকে দেখবে কিনা, এই ভয় যদি আজকে নিজেদের মধ্যে পেতে হয়, তাহলে আমার মতে 1929 সালের সেই আইন, 1929 সালের সেই ব্যবস্থা, 1929 সালের সেই নারীর যে একটা স্বাধীনতা দেওয়া, সেটা আমার মনে হয় সেটা একদম আজকের দুনিয়ায় দাঁড়িয়ে ভীষণ রকমের ভ্যালুলেস। আমার নিজস্ব মতে বলে যে আজকে দাঁড়িয়ে যদি এই নারীরা এরকম ভাবে নির্যাতিত হতে থাকে, প্রত্যেকটা নারীর একবদ্ধ হয়ে একটা লড়াইয়ে নামা উচিত। আর এই যে আমরাও যে ভোট দিয়ে সরকার গঠন করছি, এই ভোট দিয়ে সরকারকে আনছি, তাদেরকে আমরা দেখছি, তাদের দায়িত্ব আমাদের নিজেদেরকে রক্ষা করা। আজকে তারা যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের এই ভোটের কিন্তু কোনো অধিকার নেই। একটাই পথ, এই স্বাধীনতা আমাদের তুলে নিই। যদি আমাদের সামান্য ব্যাপারে স্বাধীনতা না থাকে, এই স্বাধীনতা আজকে আমাদের কাছে মূল্যহীন। একটুখানি আমি বলবো, মানে লাস্টলি আপনি ইনডিরেক্টলি মেনে নিলেন যে দেশ ব্যর্থ। হ্যাঁ, কারণ ভোটের কথা, হ্যাঁ, ভোটের কথা। না, না, আরেকটা আপনার কথা রেস ধরে আরেকটা কথা আমি বলবো, ওটা আপনার পক্ষেই বলবো আমি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে মহিলারা রাস্তায় বেরোতে গেলে কি তাদের নানা রকম বলতে চাইছিলেন কি, তো এটার জন্য দেশ দায়ী না সমাজ দায়ী? কোনটাকে দায়ী করব? এবার আসলে আমি যেটা বলতে চাইছি, যে কথা আপনি বলতে চাইছিলেন, সমাজ তো দেশের একটা জানি না হয়তো কি বলতে চাইছিলেন, আমি সমাজ দেশের বাইরে নয়, আমি হয়তো বুঝতেও পারিনি, তবু আমি বলার চেষ্টা করছি যে সত্যি এরকম কথা আসছে, নানা রকম এখন সোশ্যাল মিডিয়াতে আসছে যে মেয়েরা দুর্গা হতে বলা হচ্ছে, মেয়েদেরকে অস্ত্র রাখতে বলা হচ্ছে। দুর্গা হতে বলা হচ্ছে না, অ্যাকচুয়ালি এটাই ধ্রুব আর কি। এবার ব্যাপার হচ্ছে মেয়েদের, আজকে যে মেয়ে দুর্গা, সেই মেয়ে কিন্তু কালীও হতে পারে। এটা কিন্তু সেই কালী হতে বলা হচ্ছে, খারাপ নিতে বলা হচ্ছে, দুর্গা হতে বলা হচ্ছে বলাটা কিন্তু ভীষণ রকমের নিন্দনীয় ব্যাপার। আপনি একটা পুরুষের জায়গা থেকে কিন্তু আমি বলছি না, আমি বলছি না, আমি বলতে দিই। এবার এই ব্যাপারটা যে অ্যাকচুয়ালি আমি পুরুষতান্ত্রিকতার কথা বলছিলাম না, আমরা পুরুষরা কিন্তু মানে পুরুষতান্ত্রিক সমাজের কথা, আমি একটু পুরুষদের নিন্দা এখানে করবো। এবার আমরা কিন্তু ইজিলি রাস্তার ধারে টয়লেট করতে পারি, মানে কোনো লজ্জা আমাদের তখন লাগে না। হ্যাঁ, পুরুষদের সেই ক্ষেত্রে মানে এটা আমরা করতে পারি, অথচ কোনো মহিলার পাশে যাচ্ছে, তার হয়তো অন্তর্বাসের কিছু অংশ দেখা যাচ্ছে পেছন দিয়ে, বা ক্লিভেজ দেখা যাচ্ছে, এরকম হতে পারে। সেক্ষেত্রে আরেকজন পুরুষ লালায়িত হচ্ছেন, কেউ আবার বলছে মেয়েটি বড় অসভ্য, ইত্যাদি ইত্যাদি নানা কথা আমরা শুনতে পাই, নানা রকম আলোচনা। কিন্তু এটা কোনো কথা নয় যে একটি মেয়ের শরীরের অংশ দেখা যাবে বলে একদমই ক্লিয়ার না। আপনি এটা বলতে এটার জন্য দেশ কিভাবে দায়ী করছে? আমি দায়ী করছি না, আমি দেশের ব্যাপারটা তো বললাম। আপনি আলটিমেটলি ভোটের কথা বললেন যে ভোট তাহলে আমরা দেবো না, এরকম একটা কথা বলতে চাইছিলেন। সেই জন্য আমি বলছি আপনি আলটিমেটলি মেনে নিলেন অ্যাজ এ পার্ট, প্রশাসন কিন্তু দায়ী, দেশ দায়ী। এবার আমি যে বলতে চাইছি যে কথাটা, আবার এটাও আমি বলছি যে আমরা কিন্তু মানে আমি এই জিনিসটাকে মোটেই সাপোর্ট করি না যে মেয়েদেরকে ছুরি নিয়ে ঘুরতে হবে, মেয়েদেরকে অস্ত্র নিয়ে ঘুরতে হবে, মেয়েদেরকে দেখলেই পুরুষরা লালায়িত হবে। কেন এটা কেন? অনেকে বলছেন, অনেক জায়গাতে শোনা যায়, বিশেষ করে আরো ধর্মীয় ব্যাপারও আছে, অনেক ধর্মীয় নিয়ম কানুনের ব্যাপার আছে, সেগুলোতে আমি পরে আসছি, আমার একটু বলার ইচ্ছে রয়েছে। তো সেখানে মানে মহিলাদেরকে দায়ী করা হয় যে তাদের পোশাক পরিচ্ছদ এত নির্যাতনের জন্য দায়ী, কিন্তু সেটা কোনোভাবেই নেই। তার পোশাক পরিচ্ছদ দায়ী, যদি দায়ী হয় তাহলে পুরুষ মানুষ কেন? সে তো তার বোধ দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু আপনার ডিভাইডেশনটা প্রথমেই ভুল।
পুরুষ মানুষ আর মেয়ে মানুষ এই অ্যাকচুয়ালি আমরা কোথায় actually প্রসঙ্গ কিন্তু থেকে একটু সরে যাচ্ছি। হুম। কারণ যে প্রসঙ্গটা ছিল এখানে, যে ধরনের আলোচনার জন্য আমাদেরকে বলা হচ্ছিল, যে ইন্দ্রাণী বাবু দেবীর যে প্রশ্নটা এসেছিল যে মেয়েদের এখানে বক্তব্যটা কি, ইন্দ্রাণী দেবী যেটা বলতে চাইছিলেন যে আমরা সবাই একত্রিত হব, জোটবদ্ধ হব এবং ভোটাধিকারের যে ব্যাপারটা আছে, ভোট মানেই দেশের ব্যাপার এসে যাচ্ছে, রাষ্ট্রতন্ত্রের ব্যাপার এসে যাচ্ছে। এবং এখানে এই যে একত্রিত হওয়াটার ক্ষেত্রেও একটা সমস্যা আছে। একবার ওই আমি একটা প্রসঙ্গক্রমে বলি ইন্দ্রা দেবী, যে ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উপর একটা সমীক্ষা হয়েছিল। সেখানে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা কি পণের পক্ষে না বিপক্ষে? বেশিরভাগ মেয়েরাই বলেছিল যে আমরা পণের পক্ষে। তার কারণ কি, আমার বাপের বাড়ির যে সম্পত্তি তার একটা অংশ আমরা যাওয়ার সময় নিয়ে চলে যাবো। মানে পক্ষান্তরে মেয়েরাই কোথায় যেন একটা নির্লিপ্ত থাকে। মানে কাজী নজরুল ইসলামের কথা বলি, এদেশের নারী বেজায় আনারি পুরুষের হাতে তবলা, তবলাকে মারিলে সে কাঁদে, কাঁদে না উহারা বলে। এটা আমাদের মেয়েদের মধ্যে জাগার দরকার, যে জাগ্রত ব্যাপারটা। না, মেয়েরা তো হ্যাঁ। পুরুষতান্ত্রিকতাকে সমর্থন করে। হ্যাঁ, আচ্ছা তাপসবাবু, আমি একটু বলি, ইন্দ্রাণী যে সরলীকরণ করছে, অতটা সরলীকরণের সময় বোধহয় এটা নয়। ইন্দ্রাণী, তোমারও নিশ্চয় চোখ কান খোলা আছে। এনিওয়ে, এই বিষয়ে ডিপলি আলোচনা আরও অনেক দূর এগোতে পারে, কিন্তু যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আজকের বিষয়টা এমন যে বললেও শেষ হয় না। এক সমুদ্র জল থেকে এক বালতি জল তুলে নেওয়ার মতো। বিস্তারিত আলোচনা হয়তো অন্য কোনো এপিসোডে আবারও এই বিষয়ে করা যাবে। তবে আজকের সময় একেবারে শেষ। একদম শেষে তিনজনের কাছে আমি যাব আবারও, এবং জানতে চাইব এই যে আজকে প্রসঙ্গটা উঠেছে, নারী নির্যাতন প্রতিরোধে ব্যর্থ দেশ, এখান থেকে আমার তিনজনের কাছে এক এক করে জানার, একটি বা দুটি করে খুব সংক্ষিপ্তভাবে বলবেন পয়েন্ট আকারে, যে এই নারী নির্যাতন আটকাতে গেলে কি করলে ভালো হয়, অর্থাৎ সমাধানের কোনো উপায়। প্রথমে ইরানবাবুর কাছে যাব, একটি বা দুটি পয়েন্ট খুব সংক্ষেপে। এখন এই সমস্যাটা হচ্ছে মারণ ক্যান্সারের মতো একটা সমস্যা। এই দুরারোগ্য ব্যাধি, এর থেকে আমাদের আরোগ্য হওয়ার উপায় সত্যি খুব কঠিন ব্যাপার। তবুও আমার যেটুকু মনে হয়, আমার সাধারণ চিন্তা ভাবনাতে আমাদের অত্যাধিকভাবে সচেতনতা দরকার। বিশেষ করে আমাদের পুরুষদের মধ্যে যে অপরাধ প্রবণতাটা চলে আসে, সেটা বয়স সন্ধিকাল থেকেই শুরু হয় আর কি। মানে অ্যাকচুয়ালি পিটুইটারি গ্রন্থির ক্ষরণের পর থেকেই তাদের মধ্যে এই অপরাধ প্রবণতা চলে আসে। ওই বয়সটাতে যদি আমরা স্কুল লেভেল থেকে তাদেরকে এই শিক্ষাগুলো দিতে থাকি এবং তাদেরকে যদি সেভাবে আমরা গ্রুমিং করতে পারি, যে তোমাদের যে পাশের যে মেয়েটি তোমার সঙ্গে পড়ছে, ও তোমার একজন সহপাঠী, ও একজন মানুষ, ও মেয়ে বলে আলাদা কিছু না আর কি। এই ব্যাপারটা যদি আমরা ওদের মধ্যে তৈরি করতে পারি, তাহলে বোধহয় একটা সময় গিয়ে ওরা ভাবতে পারবে যে ও একজন মানুষ, আমি একজন মানুষ। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, একে অপরের প্রতি যে মমত্ববোধ, এই ব্যাপারটা যদি সবার মধ্যে জাগিয়ে দেওয়া যায়, এবং ব্যাপারটা কঠিন হলেও কিন্তু অসম্ভব বলে আমার মনে হয় না। কারণ আমরা যদি সেইভাবে সুন্দর একটা আন্তরিক মন নিয়ে এইসব ছেলে মেয়েদেরকে আমরা সচেতন করতে থাকি, কাউন্সিলিং করতে থাকি, বোধহয় সম্ভব। তার মানে ইরানবাবুর বক্তব্যে দুটি পয়েন্ট ভীষণভাবে উঠে এসছে। একটা কাউন্সেলিং একেবারে ছোট্ট বয়স থেকে, এবং দু নম্বর হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে সম অধিকার দেওয়া, সমান আইনে তাদের সমানভাবে দেখা। এবার চলে যাব ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী, একেবারে শেষে একটি বা দুটি পয়েন্টের মধ্য দিয়ে তুমি বলো যে বর্তমানে যে নারী নির্যাতনের ঢেউ চলছে, এটা আটকাতে হলে কি করলে এটা আটকানো যায়? আমার শেষ বক্তব্য এটাই, যে একজন নারী হিসাবে একটা কথাই বলবো, যে আজকে আমার মতন সাধারণ যে নারীরা রয়েছে, তাদের দিকে, তাদের এই যন্ত্রণাদগ্ধ মানুষের মতো তারাও যে মানুষ, এই মানুষ হিসাবে যদি প্রত্যেকটা মানুষ, মানে পুরুষ রূপী যে মানুষগুলি আছে, তারা যদি প্রত্যেকটা এই মানুষ হিসাবে দেখে প্রত্যেকটা নারীকে, তাহলে কিন্তু এই নৃশংস যে অত্যাচার, যে পাশবিক যন্ত্রণা প্রত্যেকটা নারীকে ভোগ করতে হচ্ছে, সেটা কিন্তু আজকে দুনিয়া দাঁড়িয়ে করতে হয় না। আর রাজনৈতিক দলাদলি, সামাজিক প্রতিবন্ধকতা, একটা দ্বন্দ্ব, জটিলতা, মিটিং মিছিল, এই সব করে, এই মোমবাতি মিছিল করে কোনো লাভ নেই। কোনো কিছু কোনোদিন হয়ও নি আর হবেও না। একটাই মাত্র যদি আমি পরিবর্তনের ঠিকানা খুঁজে পাই, সেটা হচ্ছে যে মানসিক পরিবর্তন। মানসিকভাবে মননে আর চিন্তনে যদি একটা পুরুষ মানুষ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সুস্থ স্বাভাবিকভাবে সে জীবনযাপন করে, তাহলে হয়তো এই মানুষরূপী নারীগুলো তাদের হাত থেকে রক্ষা পাবে। ইন্দ্রাণীর কথা অনুযায়ী মানসিক পরিবর্তনটা দরকার। যারা নর পশুতে পরিণত হয়েছে তাদের সম্পূর্ণ মানুষ হওয়ার দরকার, এটাই বলতে চেয়েছি। ইন্দ্রাণী, অনেক ধন্যবাদ। এবার তাপসবাবুর কাছে যাব। তাপসবাবু, আপনার কাছে শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, এবং দর্শকরাও একেবারে শেষে দুটো ভাইটাল পয়েন্ট বলুন যে নারী নির্যাতন আটকানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হয়। নারী নির্যাতন প্রতিরোধে
আমাকে সঞ্চালক দুটি পয়েন্ট বলার জন্য বলেছেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি 3টি পয়েন্ট বলব। তার মধ্যে নাম্বার 1 সেটা হচ্ছে আমরা যে শিক্ষা পাচ্ছি, এই যে মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, এটা কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা। কতগুলো সার্টিফিকেট পাচ্ছি, ফাইল বন্দি হচ্ছে। মনের শিক্ষা দরকার, এডুকেশন অফ দ্য মাইন্ড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আর একটা ব্যাপার, বাচ্চারা সর্বনাশের মূল কারণ বাবা মায়ের উচ্ছৃঙ্খলতা। আসলে এখন সমস্ত বাবা মায়েরই উচ্ছৃঙ্খল। বাবা মায়েরা বললে আমার উপর রেগে যাবে না, তো মারতে টারতে আসতে পারেন। যা হোক, সেই উচ্ছৃঙ্খলতাটাকে একটু কমাতে হবে। বাবা মাকে আগে নিয়ন্ত্রিত হতে হবে, তারপর বাচ্চারা নিয়ন্ত্রণে এমনি আসবে। নেক্সট আমি বলবো প্রশাসনকে প্রচণ্ড সক্রিয় করতে হবে। প্রশাসনকে প্রত্যেকটা অন্যায়কে সঠিকভাবে দমন করতে হবে এবং এর জন্য কঠোর শাস্তি এবং 2 মাস কি 3 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে এসবের সমাধান করতে হবে। আর একটা লাস্ট আমি বলবো, যেটা আমাদের কাছে খুব গুরুত্বহীন সবার কাছে, সেটা হচ্ছে ধর্মীয় সংস্কার। এই ধর্মীয় সংস্কারের যত ভুলভাল নিয়ম আছে সব মেয়েদের জন্য। এই সংস্কারগুলো পুরুষতান্ত্রিক সমাজের একটি একটা পুরুষতান্ত্রিক সমাজকে টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা মাত্র। এই জায়গাতে আমার অনেক কথা আছে, এগুলো ডিটেলসে আলোচনা করার মতো পরিবেশ আজকে নেই। সেটা কোনোদিন পরে সুযোগ পেলে আলোচনা হবে। কিন্তু এই ধর্মীয় সংস্কার থেকে আমাদের বেরোতে হবে, কুসংস্কার থেকে। অনেক ধন্যবাদ তাপস বাবু। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল নারী নির্যাতন প্রতিরোধে ব্যর্থ দেশ। ইরান বাবু, ইন্দ্রাণী এবং তাপস বাবুর কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত আমরা জানলাম এবং একেবারে শেষে তারা একটা দুটো করে পয়েন্ট উল্লেখ করলেন কিভাবে নারী নির্যাতন রোধ করা যায়। কিন্তু আমার মনে হয়েছে দুটো ভাইটাল পয়েন্ট এখানে সবারই উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন ছিল, সেটা আমি করতে বাধ্য হচ্ছি। একটা হচ্ছে, যেহেতু এখন স্মার্টফোন হাতে হাতে এবং রূপালী পর্দায়ও আমরা দেখেছি নগ্নতা ছড়াছড়ি, এবং ছোট বয়স থেকে আমরা জানি খারাপের দিকে কিন্তু মনটা যাবেই যাবে, এটা সহজাত প্রবৃত্তি। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারকে কঠোর হতে হবে। নগ্নতা যে ছবিগুলোতে আছে সেগুলো কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে, সে ফোনের ক্ষেত্রে হোক, সিনেমার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক। নাম্বার 2, শারীরিকভাবে নির্যাতন অনেক রকম আছে, কিন্তু যেটা চরম শারীরিক নির্যাতন সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দিতেই হবে। এই দুটো করলে অন্তত আমার মনে হয় অনেকটাই এই নারী নির্যাতন রোধ করা যাবে। তবে আপনারা কি ভাবছেন জানি না। আপনারা বেঙ্গল আওয়ার সার্চ করে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রানা সর্দার। আবারও দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে।